বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 7 এপ্রিল 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দেওয়ানি কার্যবিধির ক্লাস শুরু করতে যাচ্ছি এবং আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির 22 আদেশ। দেখেন, আদেশ 22 এটারে ইংরেজিতে কিভাবে লেখে? দুইটা এক্স মানে কত? 20। আর দুইটা এক মানে হলো 2, তার মানে হলো কত? 22। টাইটেল দেখেন, পক্ষগণের মৃত্যু, বিবাহ ও অসচ্ছলতা। কি বলেন? পক্ষগণের মৃত্যু, বিবাহ ও অসচ্ছলতা। ডেথ, ম্যারিজ অ্যান্ড ইনসলভেন্সি অফ পার্টিস। এটার অর্থ কি শুনেন। বলছে যে একটা মামলা চলাকালীন সময়ে যদি বাদী বা বিবাদী মারা যায় তাহলে মামলার কি ফলাফল হবে। যদি বাদী বিবাদীর কেউ বিবাহ করে তাহলে মামলার কোনো কি ফলাফল হবে। বা বাদী বা বিবাদী যদি দেউলিয়া হয়ে যায় তাহলে মামলার কি ফলাফল হবে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে কত আদেশে? 22 আদেশে। তো প্রথমেই দেখি আমরা, দেখেন আমি একটু বলি, আপনাদের একটা প্রশ্ন আসবে যে অমুক আদেশে কি আছে। এটা আসবেই, দেওয়ানির যে 20টা প্রশ্ন, একটা প্রশ্ন থাকবে যে অমুক আদেশে কি আছে। তো আদেশ আমরা মুখস্থ করব না, যে যেভাবে পড়ছি এইভাবে মনে থাকবে যে পক্ষগণের মৃত্যু, বিবাহ, অসচ্ছলতা কোথায় আছে, কত আদেশ? 22 আদেশ। কোন মকদ্দমা বা আপিল চলমান থাকলে উক্ত সময় নিম্নলিখিত ঘটনাগুলো ঘটলে সেই ক্ষেত্রে মকদ্দমা বা আপিলের কি হবে বা পক্ষগণ কি করবে সেই বিষয়ে বলতেন 22 আদেশে আলোচনা করা হয়েছে। কত আদেশ? 22 আদেশ। দেখেন, প্রথমে যেটা আছে, কোন পক্ষের মৃত্যু, ডেথ অফ এ পার্টি, বিধি কত? 1 থেকে 6। আমার এই 1 থেকে 6 মনে রাখার প্রয়োজন নাই, মনে রাখবো কোন পক্ষের মৃত্যু। তারপরে দেখেন, কোন পক্ষের বিবাহ, ম্যারিজ অফ এ পার্টি। আপনারা জানালাগুলো আটকায় দেন, তাহলে আমি এসি চালিয়ে দিই। দেখেন, তাহলে কোন পক্ষের মৃত্যু, কোন পক্ষের কি বিবাহ, কোন পক্ষের দেউলিয়াত্ব, এটা আছে বিধি কত? 8। আর স্বার্থ হস্তান্তর, অ্যাসাইনমেন্ট অফ ইন্টারেস্ট, এটা আছে বিধি 10। তো প্রথমেই আমরা চলে আসি কোন পক্ষের মৃত্যু, বিধি 1 থেকে 6। আচ্ছা, এবার দেখেন ভাই, মকদ্দমার পক্ষ, আমি এই জায়গা পড়ি পরে শুনে, আচ্ছা পড়ি আগে। দেখেন, মকদ্দমার কোন পক্ষ মারা গেলে, একটা দেওয়ানি মামলায় কয়টা পক্ষ থাকে? 2টা, বাদী অথবা বিবাদী। মকদ্দমার কোন পক্ষ মারা গেলে নিম্নলিখিত ফলাফল হতে পারে এবং নিম্নলিখিত পদক্ষেপ হতে পারে। দেখেন, একমাত্র বাদী বা বিবাদী মারা গেলে, আমার আলোচনা আগে শুনেন তারপরে বই দেখাবো। শুনেন, সাধারণত একটা দেওয়ানি মামলায় যদি বাদী মারা যায় বা বিবাদী মারা যায় তাহলে নিয়ম হলো তার বৈধ প্রতিনিধিরা পক্ষভুক্ত হবে। ধরেন, নির্মল মামলা করছে, 5 লাখ টাকা পাবে একজনের কাছে। তাই এই মামলা চলমান অবস্থায় নির্মল মারা গেছে, তাহলে এই মামলায় নির্মলের যে বৈধ প্রতিনিধি আছে, ছেলে মেয়ে হোক বা ওয়াইফ হোক, তারা কি হবে? পক্ষভুক্ত হবে। বা যার বিরুদ্ধে মামলা করছে সে যদি মারা যায় তাহলে তার যে বৈধ প্রতিনিধি আছে তারা পক্ষভুক্ত হবে। এইটুকু বুঝেন। আচ্ছা, কিন্তু সব মামলায় পক্ষভুক্ত হওয়া যায় না। যদি বলেন সব মামলায় পক্ষভুক্ত হওয়া যায় না, এই কারণে কিছু কিছু মামলা আছে, এই মামলায় কেউ মারা গেলে পক্ষভুক্ত হওয়ার সুযোগ নাই, এই মামলা অ্যাবেইট হয়ে যায়, বাতিল হয়ে যায়। কিভাবে? ধরেন, গতদিন আমরা বিস্তারিত আলোচনা করেছি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, মনে আছে? দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা ধরেন হাজবেন্ড করছে কার বিরুদ্ধে? স্ত্রীর বিরুদ্ধে। এখন ওই মামলায় বিবাদী ধরেন ওয়াইফ মারা গেছে। এখন দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের একমাত্র মামলার একমাত্র উদ্দেশ্য কি? ওয়াইফের সাথে সংসার করবে। এখন ওয়াইফ যদি মারাই যায় তাহলে সংসার করার কি আর কেউ থাকে? যদি ওয়াইফের বড় বোন বা ছোট বোন এসে পক্ষভুক্ত হওয়া যাবে? যাবে না, যাওয়ার সুযোগ নাই। বা বাদী স্বামী যদি মারা যায়, এই জায়গাও পক্ষভুক্ত আর কেউ নাই। তাহলে কিছু কিছু মামলা আছে যে এই মামলাগুলোতে পক্ষভুক্ত হওয়ার কোনো সুযোগ
নাই। যেরকম এই যে যেটা বললাম দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা। আচ্ছা এই যে দেখেন, একমাত্র বাদী বা বিবাদী মারা গেলে যদি মকদ্দমা করার, এই যে আন্ডারলাইন করবেন, যদি মকদ্দমা করার অধিকার টিকে থাকে, রাইট টু সু সারভাইভস। এখন যদি বলেন স্যার মকদ্দমা করার অধিকার টিকে থাকবে নাকি থাকবে না, এটা আমি কিভাবে বুঝবো? যে মামলার নেচারের উপর, জমি জমার মামলা হলে, টাকা পয়সার মামলা হলে অধিকার টিকে থাকে, কিন্তু যদি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা হয় তাহলে অধিকার টিকে থাকে না। অগ্র করার মামলা হলে অধিকার টিকে থাকে না। ভাইয়ের সম্পত্তি আর এক ভাইরে না দিয়ে বিক্রি করে দিছে, এখন ওই লোক যদি মারা যায়, তাহলে মারা গেলে তো ওই ভাই মারা গেল, ভাই ভাই তো আর পাবে না, তাইলে তার ছেলেমেয়েরা পক্ষভুক্ত আর কি নাই, সুযোগ নাই। এই যে দেখেন, তাহলে বাদী বা বিবাদীর উত্তরাধিকার বা আইনত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার আবেদন করতে হবে, কিন্তু মকদ্দমা করার অধিকার আন্ডারলাইন করবেন, টিকে না থাকলে মকদ্দমাটি গোল দেবেন, বাতিল হতে পারে। যেখানে অনেক বাদী বা বিবাদীর মধ্যে, আন্ডারলাইন করবেন, একজন মারা যায় এবং জীবিত বাদী বা বিবাদীদের পক্ষে মকদ্দমা করার অধিকার বিদ্যমান থাকে, সেই ক্ষেত্রে আদালত মকদ্দমায় অগ্রসর হতে পারে। কিন্তু জীবিত বাদী বা বিবাদীদের পক্ষে মকদ্দমা করার অধিকার বিদ্যমান না থাকলে সেই ক্ষেত্রে পক্ষভুক্ত করার আবেদন না করলে মকদ্দমাটি বাতিল হবে। সহজ কথা, যে জায়গায় মানে মামলা করার অধিকার টিকে থাকে সেই জায়গায় পক্ষভুক্ত সুযোগ আছে। এখন যদি কেউ পক্ষভুক্ত না হয় তাহলে মামলা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এই দেখেন, পক্ষভুক্ত করার, এই সবাই মনোযোগ দেন, পক্ষভুক্ত করার আবেদনের তাবাদি মেয়াদ, এটা ইম্পর্টেন্ট। দেখেন, মৃত বাদী, বিবাদী বা আপিলকারী বা প্রতিবাদী, আন্ডারলাইন করবেন, আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করে মকদ্দমায় অগ্রসর হওয়ার তামাদি মেয়াদ বললেন 90 দিন। অর্থাৎ আন্ডারলাইন করবেন, মকদ্দমার কোন পক্ষের মৃত্যু হলে আইন অনুযায়ী যদি পক্ষভুক্ত করার আবেদন প্রয়োজন হয় তাহলে 90 দিনের মধ্যে পক্ষভুক্তির আবেদন করতে হবে। তামাদি আইনের 176, 177 অনুচ্ছেদে এই মেয়াদ উল্লেখ করা হয়েছে। কি বুঝলাম? শোনেন, বাদী যদি মারা যায় তাহলে বাদীর বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হতে হবে কতদিন? 90 দিন। বিবাদী যদি মারা যায়, বিবাদীর বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হবে কতদিন? 90 দিন। এই যে বাদী আর আপিলকারী এই দুজনের কথা বলছে তামাদি আইনের 176 অনুচ্ছেদ, আর বিবাদী আর প্রতিবাদী এদের কথা বলছে 177 অনুচ্ছেদ। বুঝছেন? তাহলে আমরা এতটুকু জানলাম, এতটুকু তো মুখস্থ করার প্রয়োজন মনে করি না আমি। যদি কেউ মারা যায় তাহলে তার বৈধ প্রতিনিধিরা পক্ষভুক্ত হবে কতদিনের মধ্যে? 90 দিন। বুঝছেন? এখন যদি 90 দিনের মধ্যে পক্ষভুক্ত না হয় তাহলে কি হবে? দেখেন, পক্ষভুক্ত করার আবেদন না করার ফলাফল নির্ধারিত সময়, অর্থাৎ আন্ডারলাইন করবেন 90 দিনের মধ্যে পক্ষভুক্ত করার আবেদন না করলে আদালত মকদ্দমাটি, আন্ডারলাইন করবেন, বাতিল করতে পারে। এই বাদী পক্ষ আবেদন না করলে বাদীর মামলা, বিবাদী পক্ষ আবেদন না করলে বিবাদীর মামলা বাতিল হবে। ধরেন বাদী মারা গেছে, এখন বাদীর যে বৈধ প্রতিনিধি তারা জানে না যে বাদী একটা মামলা করতেছিল, 1 বছর পরে এসে পক্ষভুক্তের আবেদন করছে, মামলা কি হয়ে যাবে? বাতিল, অ্যাবেইট। বিবাদী বৈধ প্রতিনিধি কতদিনের মধ্যে পক্ষভুক্তের আবেদন না করলে অ্যাবেইট? 90 দিন। এই যে বাতিল, এই বাতিলের ইংরেজি অ্যাবেইট, ABATE, ABATE। বুঝছেন? এখন এখানে একটা কথা লেখেন, লেখেন, যার লেখা আছে তার লেখার প্রয়োজন নেই। লেখেন 22 আদেশের 3 ও 4 বিধি অনুসারে, লেখেন 22 আদেশের 3 ও 4 বিধি অনুসারে। অনলাইনে যারা আছেন তারাও লেখেন, যার লেখা আছে লেখার প্রয়োজন নাই। 22 আদেশের 3 ও 4 বিধি অনুসারে বাদী বা বিবাদী বাদী বা বিবাদীর, লেখেন বাদী বা বিবাদীর বৈধ প্রতিনিধিদের, বৈধ প্রতিনিধিদের পক্ষভুক্ত হওয়ার, পক্ষভুক্ত হওয়ার নাই, খাতা কলম নাই, পক্ষভুক্ত হওয়ার প্রক্রিয়াকে কায়মোকাম বলে। কায়মোকাম, কয়েকার অন্তস্থ কায়, ময়কার কয়েকের কা আর ম, কায়মোকাম, কায়মোকাম বলে। কায়মোকাম
কয়েকারে কা আরন্তস্থ কত কায় ময়কার কয়েকারে কা আর ম কাই মোকাম বলে একটু শুনেন। বাদী মারা গেলে বাদীর বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হবে কয়দিনের মধ্যে? 90 দিন। বিবাদী মারা গেলে বিবাদীর বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হবে কতদিন? 90 দিন। এই যে বাদী বা বিবাদী মারা গেলে তাদের বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত যে প্রক্রিয়া, এই পদ্ধতিটারে বলে কায়মোকাম। বাদীর বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত সম্পর্কে বলছে 22 আদেশের 3 বিধি, আর তামাদি মেয়াদ বলছে 176 অনুচ্ছেদ। আর বিবাদীর বৈধ প্রতিনিধির পক্ষভুক্ত হওয়ার বলছে কততে? 22 আদেশের 4 বিধি, তামাদি মেয়াদ 177 অনুচ্ছেদ, 90 দিন। এটারই কি বলে? কায়মোকাম। ধরেন পরীক্ষায় প্রশ্ন এসে গেল যে কায়মোকাম বলতে নিচে কোন বিষয়টিকে বোঝায়? কোন পক্ষ মারা গেলে বা কোন পক্ষ দেউলিয়া হয়ে গেলে পক্ষভুক্ত হওয়ার বিষয়টাকে বোঝায়, না কোন পক্ষ মারা গেলে তার বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হওয়ার প্রক্রিয়াকে বোঝায়? কোনটা? কোন পক্ষ মারা গেলে তার বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হওয়ার প্রক্রিয়ারে কি বলে? কায়মোকাম। বুঝছেন? এখন আমরা তো জানলাম যে 90 দিনের মধ্যে যদি কেউ পক্ষভুক্ত না হয় তাহলে বাদী হলে বাদীর মামলা বাতিল, বিবাদী হলে বিবাদীর মামলা বাতিল। এই জায়গায় কিন্তু খারিজ শব্দটা ব্যবহার করে নাই, এ জায়গায় ব্যবহার করতে কি? বাতিল। বাদী না হলে বাদীর মামলা বাতিল, বিবাদী পক্ষভুক্ত না হলে বিবাদীর মামলা বাতিল। এখন প্রতিকার কি? সব জায়গায় তো একটা প্রতিকার আছে, প্রতিকারটা দেখেন। মকদ্দমায় কোন পক্ষের মৃত্যুর কারণে গোল দিবেন 90 দিনের মধ্যে পক্ষভুক্ত করার আবেদন না করায় আদালত মকদ্দমাটি আন্ডারলাইন করেন বাতিলের আদেশ দিতে পারে। অ্যাবেটমেন্ট, এটা গোল দেন। অ্যাবেটমেন্ট মানে কি? বাতিল। দেখেন, মকদ্দমা বাতিলের আদেশ রদের জন্য ওই যে গতকাল দিনেশ সাহেব বলছে না সেট সাইড, এই যে দেখেন, মকদ্দমা বাতিলের আদেশ রদের জন্য 9 বিধির অধীন এবং সরাসরি রদের জন্য 9 ক বিধির অধীন আবেদন করা যাবে। দেখছেন ভাষাটা এরকম বাতিল আদেশ বাতিলের জন্য, বাতিল আদেশ বাতিল মানে আপনি পক্ষভুক্ত হন নাই, মামলা কি হয়েছে? বাতিল। এখন ওই বাতিল আদেশ আবার কি চাচ্ছেন? বাতিল। এটা করা যাবে 22 আদেশের কত? 9 আর 9 ক। এই 9 9 ক 13 13 ক সব জায়গার কাহিনী এক। 9 মানে আপনাকে সাফিসিয়েন্ট কজ দেখাতে হবে, আর 9 ক মানে কি? সরাসরি রদ। ওই জায়গায় আপনার কি দেওয়া লাগবে? কজ দেওয়া লাগবে। দেখেন, মকদ্দমা বাতিল আদেশ রদের জন্য 9 বিধির অধীন এবং সরাসরি রদের জন্য 9 ক বিধির অধীন আবেদন করা যাবে, কিন্তু আন্ডারলাইন করবেন একই কারণে নতুন মামলা দায়ের করা যাবে না। মানে যদি কেউ মারা যাওয়ার কারণে মামলা বাতিল হয় তাহলে নতুন মামলা করা যাবে? যাবে না। কারণ 9 এর 1 বিধিতে বলা হয়েছে যে ক্ষেত্রে এই আদেশের অধীন কোনো মকদ্দমা খারিজ বা বাতিল হয়েছে সেই ক্ষেত্রে উক্ত একই কারণের ভিত্তিতে নতুন মকদ্দমা দায়ের করা যাবে না। এখন আমরা তামাদি মেয়াদটা পড়ি। দেখেন, এখন আমার মামলা তো বাতিল হয়েছে, এখন বাতিল আদেশ বাতিলের যে আবেদন আমি কত দিনের মধ্যে করব? তামাদি মেয়াদ দেখেন, মকদ্দমা বাতিলের আদেশ হতে গোল দিবেন 60 দিনের মধ্যে আদেশটি রদের জন্য বা সরাসরি রদের জন্য আবেদন করা যাবে। গোল দেন অনুচ্ছেদ কত? 171। একটা ব্যতিক্রম, নরমালি আমাদের দেওয়ানি কার্যবিধিতে সবসময় রদের আবেদন গুলো হয় 30 দিন, কিন্তু এই 22 আদেশের 9 একটা ব্যতিক্রম, 9 কয়েকটা ব্যতিক্রম। এই জায়গায় রদের আবেদন কত? 60 দিন। আর খরচ দেখেন, এই যে 9 ক বিধির অধীন সরাসরি বাতিলের আবেদনের ক্ষেত্রে আদালত আবেদনকারীকে অনধিক গোল দিবেন 3000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারে। কত টাকা? 3000 টাকা। আর এটা আপনাদের আমি মনে করাই দিই, 9 আদেশের 9 তে যদি না মঞ্জুর হতো প্রতিকার কি ছিল? আপিল। আর মঞ্জুর হইলে রিভিশন। আর 9 ক মঞ্জুর না মঞ্জুর কি? রিভিশন। এই জায়গাও তাই, 22 আদেশের 9 এর আবেদন যদি না মঞ্জুর হয় প্রতিকার কি? আপিল, কারণ এটা একটা আপিলযোগ্য আদেশ। আর 9 যদি মঞ্জুর হয় রিভিশন। আর 9 ক মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক প্রতিকার কি? রিভিশন। এই যে দেখেন, 22 আদেশের 9 বিধির অধীন মকদ্দমা বাতিলের আদেশ রদের আবেদন করা হলে এবং আদালত উক্ত আবেদন গোল দিবেন প্রত্যাখ্যান করলে তার বিরুদ্ধে আপিল করা যাবে, কিন্তু মকদ্দমা বাতিলের আদেশ রদের আবেদন মঞ্জুর করলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না। তাহলে আমি একটু জিজ্ঞাসা করি একজন, নির্মলী উত্তর দেন। ধরেন
নির্মল বলেন যে কোন মামলায় বাদী যদি মারা যায় তাহলে কি হবে? তার বাদী যদি মারা যায় তাহলে তার যে বৈধ প্রতিনিধি থাকবে, এই কি প্রতিনিধি? মানে বৈধ বৈধ, জি। বৈধ প্রতিনিধি হ্যাঁ, মানে পক্ষভুক্ত হতে পারবে। কতদিনের মধ্যে? এটা স্যার 30 দিনের মধ্যে, 90 দিন 90 দিনের মধ্যে পক্ষভুক্ত হতে পারবে। পারবে। ধরেন এই যে পক্ষভুক্ত হওয়ার প্রক্রিয়া, এটাকে কি বলে? কায়মুকাম। কায়েমোকাম। যদি পক্ষভুক্ত না হয়, তাহলে বাদী হলে বাদীর মামলা বাতিল, আর বিবাদী হলে বিবাদী মামলা বাতিল। আচ্ছা, বাতিল হইলে এখন আর কি কোনো প্রতিকার আছে? আছে। কি আছে? যদি বাতিল হয় তাহলে উনি নতুন মামলা করতে পারবে না, কিন্তু নয় নয় বিধির অধীন, কত দেশের নয় বিধি? এটা হচ্ছে 22 দেশে, হ্যাঁ, নয় বিধির অধীন কি করবে? মানে আবেদন করতে পারবে, কি আবেদন? মানে রদের বাতিল আদেশ বাতিলের আবেদন। জন্য। হ্যাঁ, কত দিনের মধ্যে? এটা স্যার 60 দিন। 60 দিন। এখন বাতিল নয় আদেশ 22 আদেশের নয় বিধিতে যে আবেদন করলো, এটা যদি নামঞ্জুর হয়? নামঞ্জুর হলে আপিল, নামঞ্জুর হইলে এটা আপিলযোগ্য আদেশ। আদেশ, আর মঞ্জুর হইলে মঞ্জুর হলে রিভিশন। ডিভিশন। আর নয় কতে যাবে কখন? এটা নয় করতে যে সরাসরি যদি যখন সাফিসিয়েন্ট কস্ট দেখাইতে পারতেছি না, বাট আমি খরচ দিতে চাই, সেক্ষেত্রে নয় কত টাকা? এটা 3000 টাকা, 3000 টাকা। এটা যদি না মঞ্জুর না মঞ্জুর মঞ্জুর না মঞ্জুর যাই হোক, কি হবে? এটা রিভিশন। বুঝছেন? কি বোঝাবো বলেন? কোথায় বোঝেন নাই? কিছুই বোঝেন নাই? তাহলে তো আপনি বোধহয় নয় দেশের নয় কত ছিলেন না, ছিলেন? একজন প্রশ্ন করছে, স্যার নয় কত বুঝি নাই। শুনেন, ধরেন এর আগে আমরা নয় দেশের নয় পড়ছি, নয় দেশের নয় ক পড়ছি, নয় দেশের 13 পড়ছি, নয় দেশের 13 ক। ওই জায়গার শুধু 9 বা 13-র যে দরখাস্ত, যখন আপনি রদের আবেদনটা করেন তখন আদালতকে সন্তুষ্ট করতে হয় যে কেন আপনি এই কাজটা করতে পারেন নাই। আপনি অসুস্থ ছিলেন বা যৌক্তিক কারণ দেখাইতে হবে নাকি? আর যদি মনে হয় যে আমি কোনো যৌক্তিক কারণ দেখাবো না, আমি হলো খরচ দিব, তখন আমাকে যেতে হবে 9 কতে। কততে? 9 ক। মানে আমি কারণ দেখাইতে, এবং আদালতও তোমার কারণ শোনার দরকার নাই, তুমি টাকা দাও, যে জায়গায় মামলা ছিল সেই জায়গা থেকে শুরু করি। তাহলে 9 কতে যে আবেদন করবে তাকে একটা কি দিতে হবে? খরচ দিতে হবে। কত টাকা? 3000। হ্যাঁ, আর এই 22 দেশের 9 কতে 3000। আর 9 তে যে আবেদন করবে তার খরচ দেওয়া লাগবে না, বাট আদালতে কি করা লাগবে? সন্তুষ্ট করা লাগবে। সঞ্চিতারে আমার ক্লাসে আসছে, এখন ওনারে বললাম যে সঞ্চিতা, আপনারে তো ক্লাস করতে দেব না, কি কারণে আসেন নাই? উনি যদি বলে স্যার আমি এই যে যৌক্তিক কারণ ছিল, বাবা অসুস্থ ছিল বা এই ছিল, এই কারণ যদি এটা হলো 9, আর উনি যদি বলে স্যার কারণ শোনার দরকার নাই, যে টাকা নেন, খরচ নেন, আমি বসেন বসেন তাড়াতাড়ি বসেন, এটা হলো কি? 9 ক। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনি এই 9 ক বলেন, যত জায়গায় ক আছে এই সুবিধা কিন্তু লিমিটেড, মানে এটা আপনি আজীবন পাওয়া যাবে না, সব জায়গায় ম্যাক্সিমাম আছে একবার। মানে এটা একটা বিশেষ সুবিধা, তো একবারে বেশি পাওয়া যায় না। আচ্ছা, এবার বুঝছেন? দেখেন, জেনে রাখা ভালো দেখে, দেওয়ানি কার্যবিধির 22 আদেশের বিধান, এটা বিবিআই গোল্ডেন জারি কার্যক্রমের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, রিভিশন পর্যায়ে বা প্রতিনিধিত্বমূলক মোকদ্দমায় প্রযোজ্য না। 3টে স্টার দেন। 22 আদেশের যে বিধান, এগুলা সব মামলায়, জারি মামলায় প্রযোজ্য না, রিভিশন মামলায় প্রযোজ্য না, আর কি প্রতিনিধিত্বমূলক মামলায় প্রযোজ্য না। নেন তানভীর সাহেব, প্রতিনিধিত্বমূলক মামলা কোথায় আছে বলেন? একাদেশের 8 বিধিতে লেখা আছে মনে হয়, নাকি ওই জায়গায়? মিলন বলছে একাদেশের 8 বিধি। মিলন দেন, প্রতিনিধিত্বমূলক মামলা কি বলেন? স্যার প্রতিনিধিত্ব মামলা হলো স্যার, আমি দেখা গেলো এই জায়গায় 20 জন লোক আছে, হুম 20 জনের সবার সম্মতি নিয়ে স্যার আমি একাই যে কাজটা করব, সংক্ষেপে করছি, দায়িত্ব নিয়ে এটাই স্যার প্রতিনিধিত্ব। মানে অনেকজন বাদী বা বিবাদীর পক্ষে একজন মামলা চালানো, এক বা দুইজন চালানো, তারা ওই ওই সকলের প্রতিনিধি। এটা আছে একাদেশের কততে? 8 বিধি। এক্ষেত্রে অনুমতি নেওয়া আদালতের কাছে বাধ্যতামূলক, বাট অনুমতি দেওয়া আদালতের জন্য কি? বিবেচনামূলক। বিবেচনামূলক। ধন্যবাদ। তাহলে যদি বলে যে 22 আদেশের বিধান কোন কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, কোন কোন মামলা? জারি মামলা, রিভিশন, আর কি প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন,
এটা হয়তো বা পুরাতন বইতে নেই, বাট কথাটা শুনেন। শুনানি সমাপ্ত বা রায় ঘোষণার মধ্যে মৃত্যুবরণ করলে মকদ্দমার কারণ থাকুক বা না থাকুক, কোন পক্ষের মৃত্যুর কারণে মকদ্দমা বাতিল হবে না। মানে মামলার শুনানি শেষ হয়ে গেছে, রায় এখনো দেয় নাই, এই মুহূর্তে যদি কেউ মারা যায় তাহলে মামলা কি হবে না? বাতিল হবে না। পক্ষভুক্ত না হলেও বাতিল হবে না। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোন পরিস্থিতিতে বাদী বা বিবাদী কেউ মারা গেলে মামলা বাতিল হবে না? কখন? শুনানির শেষে রায় ঘোষণার মধ্যে। দেখেন, তারপরে দেখেন মকদ্দমান আন্ডারলাইন করেন, মহিলা পক্ষের বিবাহের কারণে মকদ্দমাটি খারিজ হবে না। মকদ্দমার মহিলা পক্ষের বিবাহের কারণে মকদ্দমাটি কি খারিজ হবে না। বাস্তবে এমন এমন পরিস্থিতির উদ্ভব হয় যে ওই পরিস্থিতি সম্পর্কে আইনে প্রকাশ্য কিছু নাই। গাজী শামসুর রহমান স্যারের বইতে উনার লেখা একটা কাহিনী আছে। উনি বলতেছে যে একটা বিবাহ বিচ্ছেদের মামলা, বিবাহ বিচ্ছেদের মামলা করে আছে কে জানেন? হাজবেন্ড নয়, বলেন তো বিপাশ ভাই? দুজন করতে পারে, উভয়ই। আর লক্ষ্য সাহেব কি বলে? বিবাহ বিচ্ছেদের মামলা কে করে? দুইজন করতে পারে কিনা? এই নুরুন নাহার দীর্ঘদিন কোর্টে যান, আপনি বলেন বিবাহ বিচ্ছেদের মামলা কে করতে পারে? হাজবেন্ড নয়, বলেন। দুইজনই পারে। আখিনুর, আখিনুর কি বলে? দুইজনই পারে। নির্মল সোনা আমার সর্বশেষ মন্তব্য, কয়জন? মহিলা পারে। মহিলার দিকে ঝোঁক বেশি আপনার। যাই হোক, দেখেন আমরা, আচ্ছা, বিবাহ বিচ্ছেদের মামলা আসলে মহিলাই করে ভাই, হাজবেন্ড করে না। হাজবেন্ড যে কোনো সময় ইচ্ছে করলে তালাক দিতে পারে। ওই যে মুসলিম যারা বিবাহ করেন তাদের কাবিন নামা কেউ জানেন না হয়তো, বা কাবিন নামার 18 নম্বর কলামে আছে, ওই জায়গায় বলা আছে 18 নম্বর পয়েন্টে যে আপনি কি আপনার ওয়াইফকে তালাক প্রদানের ক্ষমতা দিলেন কিনা। আপনি যদি আপনার ওয়াইফকে তালাক প্রদানের ক্ষমতা দেন তাহলে আপনার ওয়াইফ যে কোনো সময় আপনারে ছেড়ে দিতে পারে। আর যদি আপনি আপনার ওয়াইফরে আপনাকে তালাক দেওয়ার ক্ষমতা দেন নাই, তাহলে ওয়াইফ যে কোনো সময় আপনারে তালাক দিতে পারবে না। এই জন্য ওনাকে বিবাহ বিচ্ছেদের মামলা করতে হয়। সেখানে গিয়ে দেখাতে হয় যে স্বামী খারাপ, এই নেশা করে, অত্যাচার করে, অসামাজিক, অনেক কারণ আছে আর কি ওখানে। ওগুলা প্রমাণ করলে আদালত বিবাহ বিচ্ছেদের ডিগ্রি দিবে। জি জি, হ্যাঁ, পাঁচটা কারণ কই পাইলেন? অনেকগুলো আছে। ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্ট 1939, ওই জায়গায় 8টা 9টা কারণ আছে। এখন শুনেন, কথা শুনেন, যে কথা বলতেছিলাম এই জায়গায় মূল বিবেচ্য বিষয় তো যে মহিলার বিবাহের কারণে মামলায় কোনো প্রভাব বিস্তার করবে না। এখন মহিলা বিবাহ কিভাবে করে সেটা কথা বলতে যাই এত কথা বলা। এক মহিলা মামলা করছে যে আমার স্বামী ভালো না, আদালত বিবাহ বিচ্ছেদের ডিক্রি দিয়ে দিছে। বিবাহ বিচ্ছেদের ডিক্রি দিয়ে দিছে মানে কি, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। ওই মহিলা আর এক জায়গা বিয়ে করছে, এখন স্বামী এসে করছে আপিল। আপিল করলে নিম্ন আদালতের ডিক্রি আবার আপিল আদালত বাতিল করে দিছে। বাতিল তো করলো, কিন্তু ওই মহিলা তো আর এক জায়গা বিয়ে গেছে। এখন আদালত কি করবে বুঝছেন? এখন কি করবে এটা আইনে প্রকাশ্য নাই, যেটা মন চাই সেটা করবে। কিন্তু সহজ কথা হলো যে মহিলা পক্ষের বিবাহের কারণে কোনো মামলায় কি হবে না, মানে খারিজ টারিজ বাতিল টাতিল কিছু হবে না, এগুলো সাফ কথা। আর মারা যাওয়ার কারণে বাতিল হতে পারে যদি 90 দিনের মধ্যে পক্ষভুক্ত না হয়। আসেন এবার দেখি যে দেউলিয়া হলে কি হবে। মকদ্দমার পক্ষ দেউলিয়া হয়ে গেলে তার ফলাফল বিধিগত 8, 3টা স্টার দেন। অনেকে দেউলিয়া জানেন না। দেউলিয়া হলো আপনি অর্থনৈতিকভাবে আপনার আর কোনো সক্ষমতা নাই, এবং দেউলিয়া আমি আপনি মুখে মুখে দেউলিয়া বললে হবে না। জেলা জজ আদালতে দেউলিয়া আইন আছে, সেই আইনের অধীন মামলা করতে হয় যে আমাকে দেউলিয়া ঘোষণা করা হোক, এবং আদালত যখন সবকিছু দেখে শুনে আপনারা আসলেই দেখবে যে দেউলিয়া, তখন আপনারা কি দেউলিয়া ঘোষণা করবে।
এখন দেউলিয়া হওয়ার একটা মজা হলো যে তাহলে দেউলিয়া একবার হয়ে গেলে দেওয়ানি মামলায় আপনার আর কিছু করার নাই। তো এই জায়গায় যে বিষয়টা দেখেন একটু পড়ি তারপর ব্যাখ্যা দেই। দেওয়ানি কার্যবিধির 22 নং আদেশের 8 নং বিধিতে বলা হয়েছে, আন্ডারলাইন করেন, বাদীর দেউলিয়াত্ব মামলাটি বাতিল হবে না। সহজ কথা, মানে কোন মামলার দেওয়ানি মামলার বাদী যদি দেউলিয়া হয়ে যায় তাহলে মামলা কি হবে না? বাতিল হবে না। এই ক্ষেত্রে বাদীর সত্ত্ব নিয়োগী বা অ্যাসাইনার বা রিসিভার মামলাটি চালিয়ে নিতে, মানে বাদী দেউলিয়া হোক সমস্যা নাই, বাদীর পক্ষে একজন ব্যক্তি ওই মামলাটা কি চালাবে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে বাদী যদি দেউলিয়া হয় মামলা বাতিল হবে না, মামলা কে চালাবে? বাদী, রিসিভার বা সত্ত্ব নিয়োগী। কিন্তু এই নিয়মটি প্রতিদ্বন্দ্বী পক্ষের দেউলিয়াত্বের ক্ষেত্রে প্রযোজ্য না। প্রতিদ্বন্দ্বী পক্ষকে বিবাদী, আসামি না, মার খাবেন। বিবাদী দেওয়ানি মামলায় আসামি বলা যাবে না। আপনি মানে স্বামী কেন আসামি এই সিনেমা দেখে আসছেন, এখানে আসামি মাথায় আসছে। দেখেন, অর্থাৎ বিবাদী যদি দেউলিয়া হয়ে যায় তাহলে মামলা অ্যাবেট বা বাতিল হবে। তাহলে দেখছেন এই জায়গায় আমরা কি শিখলাম? বাদী মারা গেলে অ্যাবেট হবে না, বিবাদী মারা গেলে অ্যাবেট হবে। অ্যাবেট মানে কি? বাতিল। এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে আদালত মকদ্দমাটি স্থগিত করতে পারে। তাহলে ফলাফল হলো দুইটা, বিবাদী মারা গেলে মামলা অ্যাবেটও হইতে পারে অথবা মামলার কর্মকাণ্ড কি করবে? স্থগিত। জি, হ্যাঁ, ইনসলভেন্ট হলে, মারা না, সরি, হলে, মারা তো না, ওই দেউলিয়া হলে। এবং এই ক্ষেত্রে বিবাদীর প্রতিনিধি পক্ষভুক্ত হয়ে মকদ্দমা অগ্রসর হতে পারে। যেমন দেখেন, করিম খবিরের বিরুদ্ধে 4 লক্ষ টাকা আদায়ের মামলা দায়ের করে খবিরকে আদালত দেউলিয়া ঘোষণা করছে। খবির মানে কি? বিবাদী। সুতরাং খবিরের বিরুদ্ধে আর মামলা চলতে পারে না। কিন্তু এই মামলায় খবির যদি মারা যায় তাহলে আদালত এই মৃত ব্যক্তির আইনত প্রতিনিধিকে বিবাদী হিসেবে পক্ষভুক্ত করে মামলায় অগ্রসর হতে পারে। তাহলে সহজ কথা মনে রাখেন, বাদী মারা গেলে মামলা, বাদী দেউলিয়া হলে অ্যাবেট হবে না, বিবাদী দেউলিয়া হলে দুইটা ফলাফল, হয় অ্যাবেট হবে নাইলে মামলা কি থাকবে? স্থগিত থাকবে। স্থগিত যদি থাকে, বিবাদী যদি এরপরে মারা যায় তখন তার বৈধ প্রতিনিধিরা এই মামলায় কি হবে? যুক্ত হবে। বুঝছেন? তাহলে বিবাদী দেউলিয়া হইলে মামলায় কি কি হতে পারে? অ্যাবেট অথবা স্থগিত। আর বাদী মারা গেলে চলবে। কারা চালাবে? রিসিভার। 22 আদেশের কোথায় আছে? 22 আদেশের 8। আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন, এ নির্মল, এটা ধরে জোরে প্রশ্ন পড়েন, জোরে পড়েন। 1 নম্বর, জোরে। কোন দেওয়ানি মামলা চলাকালীন উহার বাদী বা বিবাদী মারা গেলে তার মৃত্যুর কত দিনের মধ্যে তার ওয়ারিশদের স্থলাভিষিক্ত ওয়ারিশ শব্দ গোল্ডেন, ওয়ারিশ, অনেকে ওয়ারিশ বুঝেন না। প্রতিনিধি, স্যার, ওয়ারিশ মানে হলো বৈধ প্রতিনিধি, উত্তরাধিকারী। স্থলাভিষিক্ত না করলে মামলা বাতিল বা অ্যাবেট হবে। কতদিন? 90 দিন। 90 দিন না? 90 দিন। 2 নাম্বার পড়েন। কোন মামলার অ্যাবেটের আদেশ রদের জন্য মৃত বাদীর বৈধ প্রতিনিধি বৈধ, হ্যাঁ, বৌদ্ধ না, বৈধ বৈধ, বৈধ, বৈধ পড়েন, বৈধ। বৈধ প্রতিনিধি সরাসরি দরখাস্ত দায়ের করতে পারে 60 কতদিন? দিনের মধ্যে। 60 দিন। 60 দিন। এই জায়গায় অন্যান্য সব ক্ষেত্রে র্যাবেট ছাড়া, খারিজ যদি হতো, একতরফা ডিক্রি যদি হতো, ওই ওই রদ সব জায়গা কতদিন? 30 দিন। আর এই যে একটা বিধান যে অ্যাবেট আদেশ রদের আবেদন কতদিন? 60 দিন। এটা মনে থাকে যেন, 60 দিন। তামাদিনের কত অনুচ্ছেদ জানেন? 171। আচ্ছা, তারপর একটা পয়েন্ট, পরের পেজে যান। নিম্নের কোন ক্ষেত্রে কোন মামলা অ্যাবেট হবার কারণ উদ্ভব হতে পারে? আসেন হোসেন মোল্লা ভাই, আসেন, বসেন। প্রতিদ্বন্দ্বী পক্ষের মৃত্যু, হ্যাঁ, প্রতিদ্বন্দ্বী পক্ষের দেশান্তর, হ্যাঁ। প্রতিদ্বন্দ্বী পক্ষের দেউলিয়ত্ব, এটি মানে প্রতিদ্বন্দ্বী পক্ষের কি? দেউলিয়াত্ব। এখন যদি বলেন স্যার প্রতিদ্বন্দ্বী পক্ষের মৃত্যুর কারণে কি অ্যাবেট হবে? হবে না, হতে পারে যদি পক্ষভুক্ত না হয়, কিন্তু দেউলিয়াত্বের ফলে তো সরাসরি অ্যাবেট হওয়ার সম্ভাবনা আছে। বোঝা গেল? সেলফ প্র্যাকটিসের 4, 5, 6, 8
11, 12, 14, 16, 17, 21, 21 নাম্বারটা পড়ি। মকদ্দমার শুনানি এবং রায় ঘোষণার মধ্যে যদি উভয় পক্ষ মারা যায়, শুনানি এবং রায় ঘোষণার মধ্যে যদি উভয় পক্ষ মারা যায়, মামলাটি বাতিল হবে না, বরং কি করা হবে? রায় ঘোষণা করা হবে। বিবিআই 22 আদেশ দিয়া যার প্রশ্ন আছে প্রশ্ন করেন অনলাইন অফলাইনে। তাহলে 22 আদেশে কয়টা জিনিসের ফলাফল আলোচনা করছে? কোন পক্ষ মারা গেলে, কোন পক্ষ বিবাহ করলে, কোন পক্ষ দেউলিয়া হলে, যদি স্বার্থ একজনের স্বার্থ আর একজনের কাছে হস্তান্তর করে। এটা আমরা লাস্টেরটা পড়ি নাই, বাট আমরা মারা গেলে পড়ছি, বিবাহ হইলে পড়ছি, দেউলিয়া হইলে পড়ছি। কোন প্রশ্ন আছে অনলাইন অফলাইনে যারা আছেন? স্যার আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। রফিকুল্লাহ সাহেব বলেন। মাইক্রোফোনটা দেন, দি পিপাস ভাই নিয়ে দেন, পিপাস ভাই। আল্লাহ জানেন। প্রশ্ন করবেন অনলাইনে নাকি আমরা পড়া আগাবো? স্যার আসসালামু পিপাস আলাইকুম। ভাই, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই, শুনতেছি, বলেন। স্যার এই যে ওয়াইজের যে 60 দিন পরে যে ইয়েটা করবে 171 অনুচ্ছেদে, সেটা কি 90 দিনের পরে করবে নাকি 90 দিনের ভিতরে করবে? 90 দিন পরে, যখন অ্যাবেইট হবে মামলাটা, অ্যাবেইট তো হবে 90 দিন পরে। জি স্যার, আসসালামু আলাইকুম। পিপাস ভাই বলেন, কায় মোকাম কাকে বলে? স্যার এটা হলো বাদী এবং বিবাদী পক্ষভুক্ত হওয়ার যে আবেদন করে। নাইম গাজী ঠিক। 22 আদেশের কত? 3 ও 4 বিধি। 22 আদেশের 3 ও 4 বিধি। আসেন আমরা 23 আদেশে আসি। জি স্যার। হ্যাঁ, বলেন। জি স্যার, আমি বলতেছিলাম কি যে বিবাদী যদি দেউলিয়া হয়ে যায়, আপনি বললেন যে তাহলে যে মামলার যে অ্যাবেট এটা বাতিল হবে, আবার বাতিল হবে, সেই ক্ষেত্রে আবার আদালত মোকদ্দমাটি স্থগিত করবে, কিন্তু স্থগিত যদি হয়ে যায় কিন্তু তার প্রতিনিধি পক্ষভুক্ত হয়ে মোকদ্দমা অগ্রসর হতে পারবে। এটা একটু স্যার আমি একটু বুঝতে পারতেছি না আর কি। কোন মামলায় যদি বিবাদী দেউলিয়া হয়, বিবাদী দেউলিয়া হলে ওই মামলায় দুইটা ফলাফল হতে পারে। হয় আদালত বিবাদীর মামলায় অ্যাবেইট করবে, মানে কি বাতিল করবে, আর না হলে মামলার কার্যক্রম স্থগিত করবে। এই হলো কথা, আর কথা নাই। বাদী দেউলিয়া হইলে এই দুইটার কোনোটাই হবে না, অ্যাবেইটও হবে না, স্থগিত হবে না। কারণ বাদীর যে বৈধ প্রতিনিধি আছে বা বাদী একজন যে রিসিভার, সে মামলাটা চালায় নিবে। বাট বিবাদী যদি দেউলিয়া হয় তাহলে হয় মামলা কি হবে, অ্যাবেইট হবে, না হলে মামলার কর্মকাণ্ড কি করবে, স্থগিত করবে। এ হলো কথা। আপনি বেশি বোঝার দরকার নাই, এতটুকু মনে রাখেন যে বাদী দেউলিয়া হলে মামলার কোনো কিছু হবে না, মানে কোনো প্রভাব বিস্তার করবে না, মামলা যেভাবে আছে সেভাবে চলবে। কিন্তু বিবাদী মারা গেলে হয় মামলা অ্যাবেইট হবে, না হলে মামলা কি স্থগিত হবে, মানে দেউলিয়া হলে, বিবাদী দেউলিয়া হলে। এটাই। চলে আসি মকদ্দমা প্রত্যাহার ও সমন্বয় আদেশ 23। কিন্তু এই ক্ষেত্রে স্যার, এই ক্ষেত্রে যে আবার বলছে, এই ক্ষেত্রে বিবাদীর প্রতিনিধি পক্ষভুক্ত হয়ে মোকদ্দমা অগ্রসর হতে পারে। হ্যাঁ, এই কথাটাই স্যার, যে আবার যেখানে যে বলে স্থগিত করতে পারে, ঠিক আছে, আবার এই ক্ষেত্রে বিবাদীর প্রতিনিধি পক্ষভুক্ত হয়ে মোকদ্দমা অগ্রসর হতে পারে স্যার। যদি বিবাদী মারা যায়, বুঝছেন? মারা যায় তাহলে তো আবার সেই কায় মোকামের কাহিনী চলে আসবে। মারা গেলে ধরেন বিবাদী দেউলিয়া হলো, দেউলিয়া হলে বাতিল করে নাই, করতে স্থগিত। এখন স্থগিত কতদিন থাকবে? যদি বিবাদী ওই দেউলিয়া অবস্থায় মারা যায়
তাহলে বিবাদীর যে সন্তান সন্ততি আছে তারা আবার ওই মামলায় কি হবে, পক্ষভুক্ত হয়ে মামলা চলবে। নির্মলের কাছে আপনি আগে মিউট করে দেন, এই জি প্রশ্ন স্যার। শেষ হওয়ার সাথে সাথে মিউট করেন। নির্মলের কাছে ব্যাংক 5 কোটি টাকা পায়, এখন নির্মল দেউলিয়া হয়ে গেছে, তাহলে ওই মামলায় কি হবে, নির্মল বিবাদী মামলা কি হবে, হয় অ্যাবেট হবে নাহলে মামলা কি হবে, স্থগিত হবে। যদি স্থগিত হয়, নির্মল 10 বছর দেউলিয়া থাকা অবস্থায় মারা গেছে, তাহলে এই নির্মলের মামলা এখন পক্ষভুক্ত হবে কারা, নির্মলের যে বৈধ প্রতিনিধি আছে তারা, তাদের কাছ থেকে আবার ওই টাকা আদায় করতে পারবে, এই হলো কথা। আসেন আমরা মকদ্দমা প্রত্যাহারে আসি। দিনেশ আবার কি বলে, অ্যাসাইনার সত্য নিয়োগী, সত্য নিয়োগী মানে হলো আপনার একজন প্রতিনিধি, তাই। আচ্ছা, আদেশ 23 মকদ্দমা প্রত্যাহার ও সমন্বয়, উইথড্রয়াল এন্ড অ্যাডজাস্টমেন্ট অফ সুট, উইথড্রয়াল এন্ড অ্যাডজাস্টমেন্ট অফ সুট। ভাই, মামলা প্রত্যাহার এটা হলো যে কোনো ব্যক্তি তার মামলা তুলে নিচ্ছে, মানে আমি আর মামলা চালাবো না, এই প্রত্যাহার হলো সেই প্রত্যাহার। যদি কেউ মামলা প্রত্যাহার করে তাহলে ওই মামলা আর দায়ের করা যাবে না। বাট প্রত্যাহার করলে, মামলা প্রত্যাহার করলে কখনো পুনরায় দায়ের করা যাবে, কখনো পুনরায় দায়ের করা যাবে না। একটা আপনাদের মনে থাকার কথা, সালিসি কার্যক্রম মনে আছে, সালিসিতে আমি মামলা প্রত্যাহার করছি কিসের জন্য, সালিসি করব। এখন সালিসি যদি ব্যর্থ হয় তাহলে আবার ওই মামলা আবার আমি কি দায়ের করতে পারবো, বুঝছেন? তার মানে সহজ কথা, আমি যদি আমার অনুমতি নিয়ে মামলা প্রত্যাহার করি, আদালতের অনুমতি নিয়ে, তাহলে ওই মামলা আবার দায়ের করা যাবে। আর যদি অনুমতি ছাড়া প্রত্যাহার করি, অনুমতি ছাড়া মানে প্রত্যাহারের অনুমতি দিছে বাট পুনরায় দায়েরের অনুমতি দেয় নাই, তাহলে ওই মামলা পুনরায় আর দায়ের করা যাবে না। এই যে পড়ি দেখেন, মকদ্দমা প্রত্যাহার বা দাবির কোন অংশ প্রত্যাহার মামলা দায়ের হওয়ার পর বল দিবেন যে কোনো সময় বাদী মামলা প্রত্যাহার করতে পারে বা মকদ্দমার দাবির অংশ পরিত্যাগ করতে পারে। তাহলে যদি বলে যে মামলা প্রত্যাহার করবে কখন, যে কোনো সময়। তারপরে গোল দেন রীতি সিদ্ধ কোন ত্রুটির, গোল দিবেন ফর্মাল ডিফেক্টস। কি ত্রুটি, রীতিসিদ্ধ ত্রুটির কারণে কোন মামলা ব্যর্থ হওয়ার কারণ আছে বা মামলার বিষয়বস্তুর জন্য বাদীকে নতুন করে মামলা করার অনুমতি প্রদানের যথেষ্ট অজুহাত আছে বলে আদালতের নিকট প্রতীয়মান হলে আদালত উক্ত মামলার বিষয়বস্তু সম্পর্কে আন্ডারলাইন করবেন, নতুন করে মামলা করার অনুমতি সহ মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করতে পারে। কিছুই বুঝেন নাই। সবার আগে আমার জানা দরকার যে রীতি সিদ্ধ ত্রুটি কি, ইংরেজিতে কি বলে, ফর্মাল ডিফেক্টস। দেখেন, যারা আমাদের কাছে আমাদের সাথে শুরু থেকে ছিলেন, যে কোনো মামলায় যদি এখতিয়ারগত ত্রুটি থাকে, যে মামলা দায়ের করার কথা এক জায়গা করে ফেলছি আর এক জায়গা, তাহলে আরজি দেয় ফেরত, মনে আছে? আর যদি আপনার বিষয়গত এখতিয়ারে ভুল থাকে, মানে মামলা করার কথা ফৌজদারি আদালতে কিন্তু করে ফেলছি দেওয়ানি আদালতে, তাহলে আরজি হবে কি খারিজ, বুঝছেন? এখন একটা মামলায় বিষয়গত ত্রুটি নাই, আঞ্চলিক ত্রুটি নাই, আমার এখতিয়ারগত ত্রুটি নাই, মানে আঞ্চলিক ত্রুটি নাই, বিষয়গত নাই, আর্থিক ত্রুটি কোনোটাই কি নাই, তাহলে রীতিসিদ্ধ ত্রুটি কি? রীতিসিদ্ধ ত্রুটি হলো এরকম ত্রুটি যে ওই মামলা আমার ত্রুটির কারণে খারিজ হবে না, আরজি ফেরতও দিবে না, বাট ওই মামলা যদি শেষ পর্যন্ত চলে তাহলে বাদীর কোনো প্রতিকার পাবে না, সেটা বলে রীতিসিদ্ধ ত্রুটি। কিভাবে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন আপনি একটা বাড়ির মালিক,
আপনি ওই বাড়ির মালিক, দখলে আছে, এখন আপনারে একদল লোক এসে বেদখল করছে। বেদখল করলে এখন আপনি আদালতে গিয়ে শুধু মালিকানা ফেরত চাই সেই মামলা করছেন, কিন্তু দখলের কথা চান নাই, শুধু চাইছেন কি যে আমার মালিক হিসেবে ঘোষণা দেওয়া হোক, কিন্তু দখল চান না। এখন শুধু মালিক হিসেবে যদি চান, ওই মামলায় আদালত আপনার কোনো প্রতিকার দিবেন। আদালত বলবে যে তুমি তো শুধু মালিক হিসেবে চাই, লাভ কি, তুমি তো কয়দিন পর আবার দখলের জন্য আমার কাছে আসবা। অথচ এই দুইটা বিষয়টি একসাথেই নিষ্পত্তি করা যেত। সো তোমার মামলায় কি আছে, রীতিসত্য ত্রুটি আছে। রীতিসত্য ত্রুটির সবচেয়ে ভালো উদাহরণ যে আপনারা এই জায়গা যারা আছেন, আপনাদের এখতিয়ারগত ত্রুটি নাই, আপনাদের বিষয়বস্তুগত ঠিক আছে, আর্থিক এখতিয়ার ঠিক আছে, আঞ্চলিক এখতিয়ার ঠিক আছে, বাট অনেক স্টুডেন্টের ফর্মাল ডিফেক্টস আছে। ফর্মাল ডিফেক্টস মানে আপনারা পরীক্ষা দিতে পারবেন, পরীক্ষা দিতে কোনো বাধা নাই, কিন্তু শেষ পর্যন্ত যে পাস করবেন কিনা সন্দেহ আছে, বুঝছেন? আর যে পরীক্ষাই দিতে পারতেছে না, 6 মাস হয় নাই, ওইটা হলো আরজি খারিজ অথবা মামলা খারিজ। কিন্তু আমি পরীক্ষা দিতে পারতেছি, শেষ পর্যন্ত মামলা চলবে, কিন্তু আমি জানি যে এই মামলায় আমার কোনো প্রতিকার পাওয়ার সম্ভাবনা নাই, কারণ এই মামলায় আমার কি আছে, ফর্মাল ডিফেক্টস, বুঝছেন? এখন বাদী তো ভুলক্রমে মামলা করে ফেলছে, যদি আইনজীবী বলে যে রোনার আমার তো ভুল নাই, আইনজীবী মহোদয় সত্যের মামলা করতে বলছে, সত্যের মামলা করছে, আমি তো এখন দখল পুনরুদ্ধার তো চাই নাই, এখন আমার প্রতিকার কি? এখন প্রতিকার হলো আদালত অনুমতি দেবে যে তুমি এই মামলা প্রত্যাহার করে নাও, পরবর্তীতে সত্য আর দখল একসাথে চাবা, তোমারে আবার ওই মামলা করার কি দেওয়া হলো, অনুমতি দেওয়া, বুঝছেন? তাহলে কোন মামলা পুনরায় দায়েরের, প্রত্যাহার করে পুনরায় দায়েরের অনুমতি দিতে পারে যদি ওই মামলায় কি থাকে, ফর্মাল ডিফেক্ট থাকে। ভাইবা পরীক্ষায়, জুডিশিয়াল সার্ভিসের ভাইবা পরীক্ষায় জিজ্ঞাসা করে ফর্মাল ডিফেক্টস কি, যে ডিফেক্টস এর কারণে, যে ত্রুটির কারণে মামলা আরজিও খারিজ হয় না, মামলাও খারিজ না, কিন্তু ওই মামলা যদি শেষ পর্যন্ত চলে, বাদীর প্রতিকার পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এই ধরনের ত্রুটিরে কি বলে, রীতিসত্য ত্রুটি বা ফর্মাল ডিফেক্টস। উদাহরণ দাও, যেরকম আমার সত্য দখল দুইটাই চাওয়া উচিত ছিল, কিন্তু আমি চাইছি কি সত্য, তাহলে আমার এই মামলায় কি ত্রুটি আছে, রীতিশুদ্ধ ত্রুটি আছে, বুঝছেন? আচ্ছা, দিনেশের কিন্তু বছরের পর বছর রীতিসিদ্ধ ত্রুটি আছে। আচ্ছা, এখন দেখেন উপবিধি 1 এবং উপবিধি 2 এর মধ্যে পার্থক্য হলো এই যে, উপবিধি 1 অনুযায়ী বাদী মকদ্দমার যে কোনো সময় আদালতের অনুমতি ছাড়া এবং কোনো কারণ ছাড়া তার মকদ্দমা প্রত্যাহার করতে পারে বা মকদ্দমার কোনো দাবির অংশ ত্যাগ করতে পারে। আর উপবিধি 2 এর অধীন বাদী আদালতের আন্ডারলাইন করেন অনুমতি নিয়ে মকদ্দমা প্রত্যাহার করা প্রয়োজন যদি বাদী উক্ত একই কারণে সেম কজ অফ অ্যাকশন নতুন করে মকদ্দমা দায়ের করতে চায়। যদি বাদী নতুন করে মকদ্দমা দায়ের করার অনুমতি না নিয়ে উপবিধি 2 এর অধীন কোনো মকদ্দমা প্রত্যাহার করে, আন্ডারলাইন করবেন, তাহলে সে একই কারণে নতুন করে মকদ্দমা দায়ের করতে পারবে না এবং খরচ প্রদানের জন্য কি হবে, দায়ী হবে। অর্থাৎ আপনি যদি পুনরায় দায়েরের অনুমতি নিয়ে মামলা প্রত্যাহার করেন, তাহলে পুনরায় দায়ের করতে পারবেন, আর পুনরায় দায়েরের অনুমতি না নিয়ে যদি প্রত্যাহার করেন, তাহলে পুনরায় দায়ের করতে পারবেন না, বুঝেন কিনা? আর এই প্রত্যাহারটা করে 23 আদেশের কত বিধি, 1 2 না, 23 আদেশের কত, 1। জেনে রাখা ভালো, কোন মামলায় আন্ডারলাইন করেন একাধিক বাদী থাকলে আদালত অন্যান্য বাদীদের অনুমতি ছাড়া কোনো একজন বাদীকে মকদ্দমা প্রত্যাহার করার অনুমতি দিবে না। বিবিআই 3টে স্টার দেন। একটা মামলায় বাদী 60 জন, একজন এসে যদি প্রত্যাহার চায়, তাহলে আদালত ওই 3 জনেরও শুনবে যে আপনারাও কি প্রত্যাহার চান কিনা, তাহলেই প্রত্যাহারের অনুমতি দিবে। ভাই, মামলা প্রত্যাহার নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন। আবুল হোসেন খান, মামলা প্রত্যাহার, দেওয়ানি মামলা, আপনি কি দেওয়ানি কাজ করেন? মামলা প্রত্যাহার করার সময় কি কোনো আদেশ টাদেশ লেখেন না, এমনি প্রত্যাহার চান দরখাস্তে? এমনি দরখাস্তে আদেশ মাদেশ কি, এটা ওই বেজালে বিদ্যুৎ যাবে, কোন জায়গা কি আছে পরে সিনিয়র বেজালে পড়বেন। দেখেন, ফৌজদারিতে যেরকম সময়ের আবেদন করতে হয়, আমরা যখন পড়ছি কত ধারা বলেন, 344, বাট বাস্তবে কি ধারা উল্লেখ করি না। ফৌজদারিতে কোন জিনিস হেফাজতে নেওয়ার আবেদন করে, গাড়ি জিম্মায় নেওয়ার আবেদন করে কোনো ধারা ছাড়া,
বাট বাস্তবে হবে 516 ক বা 517। বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি সোলে বা মকদ্দমা আপোষ, কম্প্রোমাইজ অফ সুট। দেওয়ানি কার্যবিধি 23 আদেশের 3 বিধি আন্ডারলাইন করেন। 23 আদেশের 3 বিধিতে সোলে বা মকদ্দমা আপোষ বা আপোষ ডিক্রি এর বিধান রয়েছে। এই বিধির অধীন আদালতকে পক্ষগণের মধ্যকার কোনো আইনসম্মত চুক্তি আন্ডারলাইন করবেন বা আপোষ মীমাংসার মাধ্যমে কোনো মকদ্দমা সম্পূর্ণ বা আংশিক সমন্বয় করার, এটা বলতেন সম্পূর্ণ বা আংশিক, সম্পূর্ণ বা আংশিক সমন্বয় করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং আদালত উক্ত চুক্তি বা আপোষ অনুযায়ী ডিক্রি প্রদান করতে পারে। অর্থাৎ কোন দুই পক্ষ বাদী বিবাদী তারা যদি নিজেরাই নিজেদের সাথে মিলমিশ হয়ে যায়, তখন নিজেরা নিজেদের সাথে মেলামেশা মানে তারা যখন একমত হয়ে গেছে যে আমরা মামলা চালাবো না, তখন এই বিষয়টা জানাবে কারে? আদালত। এবং আদালত যে ডিক্রি দেয় এই ডিক্রি কি বলে? সোলে ডিক্রি, আপোষ সূচক ডিক্রি, কম্প্রোমাইজ ডিক্রি, কনসেন্ট ডিক্রি। সোলে বা আপোষ ডিক্রির শর্ত সমূহ দেখেন। পক্ষগণের মধ্যে আইনসম্মত চুক্তি বা আপোষ বা সন্তোষজন থাকতে হবে। মানে পক্ষগণের মধ্যে কি থাকতে হবে? আইনসম্মত চুক্তি, মানে দুইজনে একমত হয়েছে যে আমরা এটা মিটাই ফেলবো, বা সন্তোষজন থাকতে হবে। 2 নাম্বার, উক্ত চুক্তি আপোষ বা সন্তোষজন দ্বারা মকদ্দমা যুক্তিসঙ্গতভাবে সামগ্রিক বা আংশিকভাবে মিটমাট হয়েছে বা মামলার বিষয়বস্তু সম্পর্কে বিবাদী সামগ্রিক বা আংশিকভাবে বাদী সন্তুষ্টি সাধন করেছে। 3 নাম্বার দেখেন, আদালত এমন চুক্তি আপোষ বা সন্তুষ্টি সাধন আন্ডারলাইন করে লিপিবদ্ধ করবে এবং তদানুসারে ডিক্রি দান করবে যা সোলে বা আপোষ ডিক্রি নামে পরিচিত। অর্থাৎ যখন বাদী বিবাদী কোনো একটা বিষয় নিয়ে নিজেদের মধ্যে সমঝোতা করে ফেলছে, তখন তারা এটা জানাবে কারে? আদালতে। তখন আদালত যে ডিক্রি দিবে এই ডিক্রিটারে কি বলে? সোলে ডিক্রি। 23 আদেশের কত বিধি? 3 বিধি, এটা বলা যাবে না। 23-এর 3 আর মামলা প্রত্যাহার কত? 23-এর 1। মামলা প্রত্যাহার 23-এর 1 আর সোলে ডিক্রি 23-এর 3। কলিপাল বলেন মধ্যস্থতা কোথায় আছে? মধ্যস্থতা, মিডিয়েশন। ঊননব্বই ক, দারুন। 89 ক নেন, মাইক্রোফোন নেন, তারপরে বলেন। নেন, দেন ওনার দেন দি। স্যার, ফৌজদারি মামলার ক্ষেত্রে যদি কোনো মামলা আমি করব না, এই যে সোলে ডিগ্রির মতন, তখন এটা কি আদালতের কাছেই করতে হবে? বুঝিনি, আবার বলেন। ফৌজদারি মামলার ক্ষেত্রে যেমন দেওয়ানি মামলার ক্ষেত্রে কোনো একটা মামলা করব না, তখন আদালতের কাছে আবেদন করতে হয় যে আমি এটা করব না, সোলে ডিগ্রি হবে। একজন প্রশ্ন করছেন যে দেওয়ানি মামলার ক্ষেত্রে তো আমরা দুই পক্ষ সমঝোতার পরে আদালতে জানালাম, সোলে ডিক্রি দিয়ে দিল, তো ফৌজদারি মামলায় কি হবে? ভাই, ফৌজদারি মামলা সকল মামলা আপোষ করা যায় না। এটা আপনার মনে আছে কিনা? 345 ধারায় বলা আছে যে কিছু কিছু অপরাধ আপোষ করা যায়, কিছু কিছু অপরাধ কি আপোষ করা যায় না। এর মধ্যে কিছু কিছু অপরাধ আপোষ করতে আদালতের সম্মতি লাগবে, আর কিছু কিছু অপরাধ আপোষ করতে আদালতের সম্মতি লাগবে না। এখন আপনার প্রশ্নের উত্তরটি ফৌজদারিতেও একই। যদি আপোষ হয়ে যায় আদালতে জানাবে, আদালত ওই মামলা খারিজ করে দিবে, আর আসামি পাবে কি? খালাস। বুঝছেন? যখন আপোষ হয়ে যায় তখন ওই যে মামলা প্রত্যাহার করতে যায় উকিল সাহেবদের উপর, উকিল সাহেবদের কাছে, এখন তারা আবার মোটা অঙ্কের 15-20 হাজার চাই যে না দিলে প্রত্যাহার হবে না, ওই যে প্রত্যাহার। তাহলে আপোষ হয়ে গেলে ওই মামলা বাদী কি করবে? প্রত্যাহার করবে। এটা হলো আপোষের বিধান যদি থাকে। আর বড় বড় অপরাধ, হত্যা, ধর্ষণ, ডাকাতি, এইগুলো আপোষ করা যায় না, এগুলো আপোষ অযোগ্য। কিন্তু এগুলো আপোষ করতে হয় সিস্টেমে। সিস্টেমে কিভাবে জানেন? ওই যে কোর্টের বাইরে তো আপোষ মীমাংসা হয়ে গেছে, তখন সাক্ষীরা আদালতে এসে বলে যে আমি কিছু দেখি নাই, আমি কিছু জানি না, এরকম বলে পরে আদালত দেবে যে সকলকে কি দেওয়া হলো? খালাস দেওয়া। বুঝতে পারছেন? তাহলে আপোষ কে বললো কথা? আচ্ছা, তাহলে আপোষ এভাবে হতে পারে। এখন আমরা চলে আসি সোলে ডিক্রির বিরুদ্ধে প্রতিকার।
সোলে ডিক্রি তো হয়ে গেল, এখন সোলে ডিক্রির প্রতি যদি কেউ বিরুদ্ধে যদি কেউ অ্যাগ্রিভ থাকে, সংক্ষুব্ধ থাকে, তার প্রতিকার কি দেখেন। দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 96-3 ধারা অনুযায়ী সোলে বা আপোস ডিক্রি বা সম্মতিসূচক ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল করা যায় না, এটা ভিভিআই। সোলে ডিক্রির বিরুদ্ধে কোনো কি করা যাবে না, আপিল করা যাবে না। সুতরাং এই ডিক্রির বিরুদ্ধে আন্ডারলাইন করবেন, রিভিশন করা যাবে। তাহলে আমরা মনে রাখবো সোলে ডিক্রির বিরুদ্ধে কি করা যাবে না, আপিল করা যাবে না, কিন্তু কি করা যাবে, রিভিশন করা যাবে। এখন দেখেন, কিন্তু বিধি 23-3 অধীন আদালত পক্ষগণের মধ্যে আইনসম্মত চুক্তি বা আপোস বা সন্তোষ সাধন, আন্ডারলাইন করবেন, লিপিবদ্ধ করলে বা লিপিবদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে কোন আদেশ প্রদান করলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। স্টার দেন, 3টে স্টার দেন, তারপর আমি ব্যাখ্যা দেই। শুনেন, সোলে ডিক্রি যদি দিয়ে ফেলে একবার, ডিক্রি যদি হয় তাহলে কি করা যাবে না, আপিল করা যাবে না। কিন্তু ডিক্রি এখনো দেয় নাই, দুই পক্ষ রাজি, আদালতের কাছে গিয়ে জানাইছে যে আমরা সোলে ডিক্রি চাই, কিন্তু আদালত লিপিবদ্ধ মানে আদেশ দিছে না আমি কোনো ডিক্রি দিব না, আদেশ আদালত রাজি না, তাহলে ওই আদেশের বিরুদ্ধে কি করা যাবে, আপিল, কারণ ওটা একটা আপিলযোগ্য আদেশ। আবার বলি, দুই পক্ষ রাজি, আদালতও রাজি, সোলে ডিক্রি দিয়ে দিছে, এই ডিক্রির বিরুদ্ধে কি করা যাবে না, আপিল করা যাবে না। দুই পক্ষ রাজি কিন্তু আদালত রাজি না, অসন্তুষ্ট জ্ঞাপন করে বলছে যে আমি সোলে ডিক্রি দিব না, এই আদেশের বিরুদ্ধে প্রতিকার কি, আপিল, কারণ এটা একটা আপিলযোগ্য আদেশ। এখন অনেকে প্রশ্ন করে, স্যার সোলে ডিক্রি তো আপিল করা যাবে না, 96-3 ধারায় আছে, আবার 23-3 বিধি একটা আপিলযোগ্য আদেশ, কাহিনী কি? সোলের ডিক্রি যদি একবার দিয়ে ফেলে তাহলে আপিল করা যাবে। আর দুই পক্ষ রাজি, ধরেন তহমিনার আমরা দুই পক্ষ আদালতকে যা জানাইছে যে আমরা সোলে ডিক্রি দেন, বাট আদালত বললে যে না সোলে ডিক্রি এই মামলায় দেওয়া যাবে না, তখন ওনাদের প্রতিকার কি, আপিল। বুঝছেন? এই হলো কথা। এখন দেখেন, আদেশ 23-3 বিধির অধীন সোলে বা আপোস ডিক্রি বা সম্মতিসূচক ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, কিন্তু আপিল করা যায় না, কিন্তু কি করা যায়, রিভিশন করা যায়। এটা তো মাত্রই জানলাম। কিন্তু 89 ক ধারার অধীন মধ্যস্থতার মাধ্যমে পক্ষগণের মধ্যে মীমাংসা অনুযায়ী আদালত যে ডিক্রি বা আদেশ প্রদান করে, উক্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল বা রিভিশন কোনোটাই করা যায়। অর্থাৎ 89 কয়ের বিরুদ্ধে আপিলও করা যায় না, রিভিশনও করা যায় না। সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না, বাট কি করা যায়, রিভিশন করা। তাহলে আমরা 23 আদেশে দুইটা জিনিস পড়ছি, মামলা প্রত্যাহার আর সোলে ডিক্রি। মামলা প্রত্যাহার আছে 23 আদেশের 1 বিধি, সোলে ডিক্রি আছে 23 আদেশের 3 বিধি। নুরুন নাহারের দেন কি দেখি, নুরুন নাহার বলেন যে সোলে ডিক্রির বিরুদ্ধে কখন আপিল করা যায় না আর কখন আপিল করা যায়। কখন আপিল করা যায় না, কখন আপিল করা যায়, যদি সোলে ডিগ্রি রায় দিয়ে দেয়, আদালত যদি সোলে ডিগ্রি রায় দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপিল করা যাবে না, রিভিশন করা যাবে। কিন্তু দুই পক্ষ রাজি, আদালত রাজি না, সোলে ডিগ্রি দেবে না, এই ক্ষেত্রে হলো এটা একটা আপিলযোগ্য আদেশ, এটার বিরুদ্ধে আপিল হবে। ধন্যবাদ। এই ক্ষেত্রে আপিল করা যাবে। তো বিগত বছর প্রশ্ন দেখেন যে আপোসমূলক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায় কিসে, আপোসমূলক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায় কি, রিভিশনে। দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত নিম্নের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না, পক্ষদের সম্মতিমূলক ডিক্রি। তো এখানে যত প্রশ্ন আছে কষ্ট করে পড়ে ফেলাইন, সবই গুরুত্বপূর্ণ। আর আজকে আপনাদের পড়া এই পর্যন্তই, পরীক্ষাও হচ্ছে না, আগামীকাল হবে। আজকে আমরা একটু কম পড়লাম, আজকে আপনাদের ছুটি, আগামীকাল 5টার সময় চলে আসবে। আর আজকে পড়া এই পর্যন্তই। আমরা যারা যারা এখানে আছেন নামাজ পড়ে তারপরে যাই, নামাজ পড়বো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ দিয়ে দিব জি বলেন কি ভাই, আবুল হোসেন ভাই। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা 16 থেকে 23 আদেশ, 16 থেকে 23। স্যার হ্যাঁ বলেন। গত ক্লাসটা তো পাচ্ছি না স্যার, ইউটিউবে তো গত ক্লাস এখনো দেই নেই, পেয়ে যাবেন তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।